সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। প্রিয় সুধী, যে যেখানে বসে কণ্ঠনীড়ের আজ এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আয়োজন, আমাদের অন্তর্জাল আয়োজন মঙ্গল বারতা। সারা বিশ্বে যে ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছে এবং এর প্রভাবে সারা বিশ্ব স্থবির হয়ে গেছে, আমরা সবাই সেই প্রাণ চাঞ্চল্যে ভরপুর জীবনে ফিরে যেতে পারছি না। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা যারা সাংস্কৃতিক কাজের সাথে জড়িত, সবাই ঘরে বন্দী হয়ে গেছি। এমনই একটা সময়ে আমরা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে এই আয়োজনগুলির মাধ্যমে আমাদের কর্মকাণ্ডকে সচল রাখার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় কণ্ঠনীর নিয়ে এসেছে মঙ্গল বারতা অনুষ্ঠানটি। প্রিয় সুধী, আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি। আপনারা জানেন আমরা মঙ্গল বারতা নামটা দিয়েছি, আমরা যেই অতিথি থেকে যুক্ত করব তাদের কাছ থেকে শুনবো আশার কথা, আমাদের নতুন স্বপ্নের কথা। আর কথা না বাড়িয়ে প্রথমেই আমি যুক্ত করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বরেণ্য অতিথি, বরেণ্য আবৃত্তি শিল্পী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, বরেণ্য আবৃত্তি শিল্পী আহকামুল্লাহ। আমি আহকামুল্লাহ ভাইকে আমাদের সাথে যুক্ত করে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এরই সাথে আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের আরো একজন প্রিয় মানুষ, বরেণ্য আবৃত্তি শিল্পী, সংগঠক এবং রাজপথের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের পথ চলা, সেই পথ চলার অগ্রসেনানী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আমাদের প্রিয় মানুষ রাশেদ হাসান। আমি রাশেদ হাসান ভাইকেও আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। প্রথমেই আমরা একটু দুঃখ প্রকাশ করতে চাই, আমরা ঠিক 9টায় শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন বিষয় থাকে, সেই বিষয়ের কারণেই আমরা একটু দেরিতে শুরু করলাম। আমরা আশা করি আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সকলকে কাছে পাবো। আমরা এই বরেণ্য দুই ব্যক্তির কাছ থেকে, আমাদের প্রিয় মানুষের কাছ থেকে, আমাদের যাদেরকে দেখে আমরা আমাদের পথ চলা শুরু করেছি, আমাদের পথ চলাকে আমরা আরো এগিয়ে নিতে প্রেরণা পাই প্রতিনিয়ত, তাদের কাছ থেকে শুনবো, কবিতা শুনবো, কথা শুনবো। প্রথমেই যেতে চাই আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বলি আমরা, বলিষ্ঠ কণ্ঠস্বর, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সকল অসাম্প্রদায়িক আন্দোলনের সামনে আবৃত্তি শিল্পকে, সাংগঠনিক আবৃত্তি চর্চাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন আমাদের প্রিয় আহকামুল্লাহ ভাই। আহকামুল্লাহ ভাইকে প্রথমেই কিছু বলবার জন্য অনুরোধ করছি। কি বলবো, যারা আয়োজন করেছে কণ্ঠনীর এবং চট্টগ্রামের আবৃত্তি সংগঠক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী পরিষদের সদস্য সেলিম রেজা সাগর, তোমাকে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালীন সময়ে মানে বাংলাদেশে এটি শুরু হলো মূলত 8 তারিখ থেকে, যদিও সারা পৃথিবীতে আক্রান্ত হয় 28 তারিখ। আমার কথা একটা ইকো হচ্ছে সাগর? কথায়? হ্যাঁ, আমার কথা ইকো হচ্ছে। হ্যাঁ, মানে যখন আমি কথা বলবো তখন যদি অন্যদের মাইক্রোফোন অফ থাকে তা হ্যাঁ, এখন ঠিক আছে। সেটা হচ্ছে যে করোনাকালীন সময় বা সারা পৃথিবীতে ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হলো, বাংলাদেশে মার্চের 8 তারিখে প্রথম আক্রান্ত হয়। তারপর থেকে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। আমরা এক ধরনের গৃহবন্দী জীবনযাপন শুরু করি। তার মধ্যে আমাদের আবৃত্তি শিল্পীদের জন্য একেবারেই মঙ্গল বারতা বয়ে নিয়ে আসলো নতুন কিছু শব্দ, যেই শব্দের সাথে যুক্ত হলো স্ট্রিমইয়ার্ড, যেই শব্দের সাথে যুক্ত হলো জুম, যেই শব্দের সাথে যুক্ত হলো মেসেঞ্জার লাইভ। এই শব্দগুলো আমাদের জীবনে যুক্ত হয়ে আমাদেরকে কাছাকাছি নিয়ে আসলো অদ্ভুত রকম ভাবে। এটি আজকে উপলব্ধি করতে পারছি না যে সাগর চট্টগ্রামে বসে আছে, আমি ঢাকাতে আমার ড্রয়িং রুমে বসে আছি, আর রাশেদ কিন্তু বসে আছে লন্ডনে ওর বোনের বাসায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি চট্টগ্রামের
একটি শিল্পকলার একটি রুমে স্টুডিও থিয়েটারের মতো আবৃত্তির দুই সহযোদ্ধাকে সাথে নিয়ে বসে কথা বলছি। আবার যারা যুক্ত হচ্ছেন দর্শক, তারাও কমেন্টস এর মাধ্যমে কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত সম্পৃক্ত হচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে এই করোনাকালীন ঘরবন্দি জীবনে শ্বাস নেবার একটি জায়গা তৈরি করে দিল, আমাদেরকে নতুন ভাবে বাজবার একটি পথ দেখালো। এবং এই প্রক্রিয়াতে আমাকে এখন পর্যন্ত যারাই যুক্ত হতে বলেছে, আমি তাদের প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে চট্টগ্রামে আজকে প্রথম যুক্ত হয়েছি 3 মাসের মাথায় এসে। চট্টগ্রাম থেকেও যদিও আরো কিছু লাইভ হচ্ছে, কিন্তু আমার যুক্ত হওয়া হয়নি। কিন্তু আমি ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 19টি জেলার সাথে সম্পৃক্ত হয়েছি লাইভ স্ট্রিমিং এর মধ্য দিয়ে। আমার কাছে মনে হয়েছে এই করোনাকালীন সময় আমি ওই 19টি জেলা ঘুরে এসেছি। আমি 11টি দেশের স্ট্রিমিং এর সঙ্গে যুক্ত হয়েছি, কানাডা, আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, লন্ডন সহ ইন্ডিয়া সহ 11টি দেশে। আমার মনে হচ্ছে করোনাকালীন আমি গৃহবন্দী জীবন যাপন করছি, কিন্তু আমি ঘুরে এলাম 11টা দেশ। তার মধ্যে একেবারে একটি অনুষ্ঠানে 3টি মহাদেশ যুক্ত হয়েছিল, অস্ট্রেলিয়া, এশিয়া এবং আমেরিকা, তো ইউরোপ। এরকম এই যে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমি স্বাগত জানাই। এবং আজকের এই আয়োজনে মঙ্গল ও বারতা শিরোনামে যে কণ্ঠনীর যে অনুষ্ঠানটি করছে, সেই অনুষ্ঠানের আয়োজকদের সকলকে ধন্যবাদ জানাই। যারা এখন স্ট্রিমিং দেখছেন, দর্শক সারি, মানে আমরা যদি বলি যে তারা দর্শক শ্রোতা, তাহলে তাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সঙ্গে এই পুরোটা সময় জুড়ে আছি। আর শুরুতে যে দেরি হলো, সঞ্চালক যে কথাটি বলছিল, আসলে আমাদেরও অভ্যস্ত হতে একটি নতুন প্রযুক্তিতে সময় লাগছে। প্রথম যখন টাচ ফোন আসলো, তখন কোন জায়গায় টাচ করতে গিয়ে ভুলে কোন জায়গায় টাচ করে দিতাম ঠিক বুঝে উঠতে পারতাম না। এখন অনেকটুকু শিখেছি। ঠিক একইভাবে স্ট্রিমিয়ার্ডও আমরা অনেকটুকু শিখছি। সাগর আজকে প্রথম স্ট্রিমিং করছে, সুতরাং এই যে 24-25 মিনিট দেরি হয়েছে, এর জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি আর রাশেদ সাগরের সঙ্গে এই অনুষ্ঠানে যতটা সময় থাকবার কথা ছিল, 1 ঘন্টা, 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, ততটা সময়ই থাকবো। আমাদের কৃতজ্ঞতা এবং এই ভালোবাসা আমাদের প্রিয় হাকাম ভাইয়ের প্রতি। এই জন্যই বলছি যে হাকাম ভাই যে অনুষ্ঠানে থাকেন, সেই অনুষ্ঠানটা আসলে অন্যরকম একটি ব্যাপ্তি লাভ করে। যেইভাবে কথা বলেন, যেইভাবে বলেন, আমরা সবাই মুগ্ধ হয়ে শুনি, কারণ আমরা অনুপ্রাণিত হতে চাই। এবারে আমরা এই শুনবো, আমাদের আরো একজন অতিথি আছেন, বরেণ্য আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, যুগ্ম সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এবং প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি। সারা বাংলাদেশের মানুষ তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে সমানভাবে জনপ্রিয় আমাদের এই প্রিয় মানুষ। আমি রাশেদ ভাইকে অনুরোধ করব প্রথমে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ধন্যবাদ সাগর, ধন্যবাদ কণ্ঠনীরের সাথে যুক্ত প্রতিটি মানুষকে, এবং অবশ্যই একটা অন্যরকম ভালো লাগা তো আজকে আছেই। হাকাম ভাই যুক্ত আছে সাথে, এটা বাংলাদেশের আবৃত্তি পরিবারের যে কোনো কেউ এটা স্বীকার করবে যে এই অনুষ্ঠানে হাকাম ভাই যুক্ত থাকেন, সেখানে আমাদের একটা অন্যরকম অনুভূতি কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। আজকে এরকমই একটি ভালো লাগা নিয়ে অনুষ্ঠানটি শুরু করতে পারছি আমরা। যে কথা আকাম ভাই একটু আগে বললেন, আমরাও সে কথা বলতে চাই। চট্টগ্রাম থেকে সাগর আজকে প্রথম স্ট্রিমিং এর সাথে যুক্ত হয়েছে, কাজটি করছে, তাই হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু আমরা নিশ্চয়ই আমরা যতক্ষণ সময় তার সাথে থাকার কথা সেই সময়টুকু অবশ্যই থাকবার চেষ্টা করব। থাকবার চেষ্টা কেন, অবশ্যই থাকবো। তবে যে কথাটি বলতেই হয় যে এই যে করোনার সময় আমরা শুরুর দিকে যেই অস্থিরতার মধ্য দিয়ে পার করছিলাম, কিন্তু আজকে স্বীকার করতেই হবে, বিশেষ করে সংস্কৃতি কর্মীদের স্বীকার করতেই হবে যে আজকে এসে, এতদিন পর এসে আমরা এই যে একের পর এক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সাথে যুক্ত হচ্ছি, শুরুর দিকে যে অস্থিরতাটা আমাদের মধ্যে ছিল এখন কিন্তু সেরকম নেই। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একটা ব্যস্ততার মধ্যে আবদ্ধ হয়ে গেছি।
দেখা যাচ্ছে যারা অন্তত আমি যেহেতু আবৃত্তি করি, আবৃত্তির মানুষগুলোর কথা জানি। আবৃত্তি পরিবারের মানুষগুলো কিন্তু প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন কোনো না কোনো অনুষ্ঠানের সাথে যুক্ত হচ্ছেন। অর্থাৎ তার একটা চর্চার জায়গা তৈরি হচ্ছে এবং একই সাথে সে মানুষের সাথে থাকবার একটা সুযোগ পাচ্ছে। এই যে বিষয়টি আমরা চাই আমাদের এই কাজের মধ্য দিয়ে আমরা যাতে কোনোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা সংস্কৃতি চর্চা করি কেন? আমরা সংস্কৃতি চর্চা করি অবশ্যই শিল্পের প্রতি দায়বোধ থেকে। তবে সবচেয়ে বড় কথা হলো এই দায়বোধ নেভানোর মধ্য দিয়ে আমরা কিন্তু চাই এই শিল্পটাকে নিয়ে মানুষের পাশে দাঁড়াতে। আমরা এই করোনাকালীন সময়টাতে অন্তত সেই কাজটুকু আমরা করতে পারছি। আর যেটা আকাম ভাই বললেন যে আজকে দেশে না থেকেও আমার মনে হচ্ছে যেন আমি দেশেই আছি, মানুষ আমার আপন ঘরের মানুষগুলোর সাথেই একটি অনুষ্ঠানেই যুক্ত হয়ে আছে। এটি আমার জন্য অন্যরকম একটি পাওয়া, অন্যরকম প্রাপ্তি। আর যে কথাটি প্রতিটি অনুষ্ঠানে আমি বলবার চেষ্টা করি সেটি আজকেও বলবো, যে মানুষের উপর আমরা যেন বিশ্বাস না হারাই। কারণ মানুষ সব সময় সকলে দুঃসময়কে অতিক্রম করে সুসময়ে পৌঁছেছে। মানুষ সকল দুঃসময়কে জয় করে সুসময়ে পৌঁছেছে। এই দুঃসময়েও মানুষ অবশ্যই জয় করে সুসময়ে পৌঁছাবে, এ বিশ্বাস আমাদের রাখতে হবে। এই অস্থিরতার সময়, এই অবরুদ্ধতার সময়, এই অবরুদ্ধ সময় পার করে আমরা সুসময়ে নিশ্চয়ই পৌঁছবো। আবারও আমরা সেই আড্ডায়, গানে, কবিতায় আমরা মেতে উঠব পরস্পরের সাথে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। ধন্যবাদ কণ্ঠনীরকে এবং আজকের এই আয়োজন যারা এখন সরাসরি দেখছেন বা পরবর্তীতে ধারণকৃত অংশ দেখবেন, তাদের সবার জন্য আমার ভালোবাসা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই, এবং যে কথাগুলি শুনলাম আমরা এতক্ষণ, সেই কথাগুলি নিয়ে আরো কথা হবে। আমাদের বেশ কিছু প্রশ্ন জানার থাকবে আজকে আমাদের দুজন প্রিয় মানুষের কাছ থেকে, কারণ আমরা আপনাদের কাছ থেকে দেখে শিখছি, আপনাদের দেখানো পথ ধরে হাঁটছি এবং আমরা অনেক দূর যেতে চাই যেখানে আপনারা পৌঁছেছেন। আমরা সেই কাজের জায়গাগুলিতে নিজেদেরকেও দেখতে চাই যে একদিন আমরাও আপনাদের মতো করে সুন্দর করে এই সমস্ত কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আহকাম ভাইয়ের কাছে ফিরতে চাই। আহকাম ভাই শুরুতেই বলেছিলেন আর কি যে এই নতুন একটা মাধ্যমে আমরা কাজ করছি, প্রচুর কাজ হচ্ছে এবং এটাতে আমাদের একটু সময় লাগছে সবকিছু বুঝে উঠতে। এর বাইরেও আমি বলতে চাচ্ছি যে আমরা যেহেতু সাংগঠনিক আবৃত্তি চর্চা করছি, আমাদের জন্য, আমরা প্রায় 400-র মতো সংগঠন আছি, আমাদের জন্য আমরা এই মাধ্যমটাতে কিভাবে কাজ করলে আরো বেশি সুফল পেতে পারি, আর সুফলটা আসলে কিভাবে পাওয়া সম্ভব, এবং যারা আমাদের দলের কর্মীগুলি আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, তারা কিভাবে এই প্ল্যাটফর্মকে ইউজ করে তাদেরকে তৈরি করবে বা তাদের এই চেষ্টাটা বা এই চর্চাটা চালিয়ে যাবে? আপনি যদি এই বিষয়ে আমাদেরকে একটু বলেন। কথা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে মানুষজন আসলে কবি আবৃত্তি শুনতে যুক্ত হয় তো। যেটা হচ্ছে যে মানে আলোচনার প্ল্যাটফর্ম আসলে না, মানে যেই ফরম্যাটে এই যে তোমার যে উপস্থাপনার ফরম্যাটটা, তোমার উপস্থাপনার ফরম্যাটটা কিন্তু তুমি এখনো ভাবছো যে শিল্পকলার কোনো মঞ্চের অনুষ্ঠান উপস্থাপনা করছো না, বা ইট ইজ নট এ সেমিনার। যেটা হচ্ছে স্টুডিও থিয়েটার ফরম্যাটে আমরা কিছু মানুষকে সম্পৃক্ত করে নিজেরা কবিতা শুনতে চাই, কবিতার রস আস্বাদন করতে চাই এবং কবিতা শোনাতে চাই, কবিতার রসকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। গুরুগম্ভীর আলোচনার জন্য মানুষ তো আসলে প্রতিদিন 30টা টেলিভিশন চ্যানেল অনেক কিছু শোনে, বাট আমাদের একটি বিতর্কের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাটিকে আমি একটু স্পষ্ট করেই বলতে চাই, সেটি হচ্ছে যারা লাইভ করছে তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। যত বেশি আয়োজন করতে থাকেন করেন, কত মানুষ যুক্ত হচ্ছে তা দেখার দায়িত্ব আপনার নয়। যদি একজন মানুষও যুক্ত হয়, সে যদি রসটা গ্রহণ করে, সে যদি এই করোনাকালীন গৃহবন্দী জীবনে তার যদি মানসিক প্রশান্তি আমরা দিতে পারি, তাহলেই আমাদের সার্থকতা তৈরি হবে। প্রশ্ন উঠেছে যে অনলাইন মিডিয়াতে কি বলে আমরা শিল্পী সম্মানী। হ্যাঁ, শিল্পীদের দুঃসময় যাচ্ছে, সংসার তো আমাকেও চালাতে হয়।
সংসার প্রত্যেকটা শিল্পীকে চালাতে হয়। আমরা কিন্তু বর্তমানে এই প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংস্কৃতি মন্ত্রণালয় যে বিশেষ টাকা পেয়েছে, সেখান থেকে সারা দেশের 260 জন আবৃত্তি শিল্পীকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি এই করোনাকালীন সময়ে। আমরা নিজেরা আবৃত্তি সমন্বয় পরিষদ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করবার চেষ্টা করেছি। কিন্তু আমি যদি এক্সপেক্ট করি, আচ্ছা আমি যদি মনে করি যে সেলিম রেজা সাগর আমাকে দিয়ে আবৃত্তি করাবে এবং তারপরে আমাকে বিকাশ করে 2000 টাকা পাঠাবে, না, সে আগে তো তার অনুষ্ঠানটা করে 2000 টাকার উপার্জনের ব্যবস্থা হতে হবে। এখানে ইন্টারনেট বিল দিয়ে একটি ছেলে স্ট্রিমিয়ার্ড ভাড়া করে একটি অনুষ্ঠান আয়োজন করছে আর আমাকে স্বস্তির জায়গা তৈরি করে দিচ্ছে, যারা দর্শক সারিতে যুক্ত হচ্ছে তাদেরকে স্বস্তির জায়গা করে দিচ্ছে, আর আমি বলছি যে আমাদেরকে সম্মানই দিবে না কেন, আমার সংসার চালানো। অবশ্যই আমরা কাজে ফিরে যাব, সুন্দর জীবনে ফিরে যাব, আমরা আবার আমাদের পরস্পরের পাশে দাঁড়াবো, হাত ধরে হাঁটবো রাজপথে, আমরা প্রত্যেকের সঙ্গে আবার আলিঙ্গনাবদ্ধ হব। কিন্তু এটি তো সত্য যে আজকের এই প্রক্রিয়া এখন পর্যন্ত এটির কোনো পণ্য মূল্য তৈরি হয়নি। যখন এটি পণ্য মূল্য তৈরি হবে তখন আমি অবশ্যই সেই পণ্যের বিক্রেতা হিসেবে আমি সেটির মূল্য অবশ্যই চাইব। ইউটিউবে যেমন আমি প্রোডাক্ট দেই, আমি সেখান থেকে মূল্য আশা করি, ঠিক একইভাবে শিল্পকলা একটি আয়োজন করলে তার তো বাজেট আছে। কিন্তু একটি সংগঠন বছরে কি অনুষ্ঠান করতে পারে? সে যখন নাকি একটি অনুষ্ঠান মঞ্চে করে, সে টিকিট বিক্রি করে, সে একটি সুভিনির ছাপায়, বিজ্ঞাপন জোগাড় করে। এইখানে অনলাইন স্ট্রিমিং এ তার তো বিজ্ঞাপন নাই, কিছু নাই, স্বেচ্ছাশ্রম দিচ্ছে, নিজে কবিতা পড়তেছে, বারবার যোগাযোগ করে অন্যকে কবিতা পড়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। অথচ আমি বলতেছি অনলাইনে যারা করছে তারা যদি একটু সম্মানের ব্যবস্থা করত। আমি এই জায়গার সঙ্গে একেবারে একমত নই, আমি এটার সঙ্গেই একমত এবং এই সংগ্রামটাই আমার ছিল। এক সময় মঞ্চে দর্শনীর বিনিময়ে আবৃত্তির অনুষ্ঠান করার সংগ্রাম করেছি, এখন দর্শনীর বিনিময়ে আবৃত্তি হয়। আবৃত্তি সমন্বয় পরিষদ 200 টাকা হলেও শিল্পী সম্মানী দিয়েছিল, এখন 2000 টাকা হলেও দেয়। এক একটা সংগঠনকে 10,000 টাকাও সম্মানী দিয়ে শব্দের সড়কে জীবন সাজিয়ে অনুষ্ঠান করে। কিন্তু আমি যদি ভাবি এই করোনাকালীন সময়ে, দুর্যোগের সময়ে, যে আমার শ্বাস নেবার জায়গাতে আমি কথা বলতে পারবো, কবিতা পড়তে পারবো, আবার সম্মানীয় আশা করব, এটি হয় না। হ্যাঁ, সম্মানী দেওয়ার জন্য যারা আছে, যাদের বাজেট আছে, তারা যদি লাইভ করে এবং সম্মানী না দেয়, আমি সেখানে করব না। যেমন আমি আজকে তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যারা এই বিষয়টি তুলেছে। রবি টেলিকম কোম্পানি একটি লাইভের জন্য আবৃত্তি সমন্বয় পরিষদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রথমে বলেছিল 5,000 টাকা করে শিল্পী সম্মানী দিবে, পরে বললো 2,500 টাকা, এবং আমরা সেটাতে এগ্রি করিনি এবং তাদের সঙ্গে আর অনুষ্ঠানটি করিনি। তার মানে সম্মানীর জায়গা নিয়ে, প্রফেশনালিজমের জায়গা নিয়ে আবৃত্তি সমন্বয় তো ফাইটটা করছেই। কিন্তু তাই বলে সেলিম রেজা সাগর ডাকবে, কিংবা শ্রুতি সিলেটের সুকান্ত ডাকবে, কিংবা মাদারীপুরের কি বলে ইমরান সাগর আমাকে ডাকবে আর আমি আশা করব যে সম্মানী দিবে না? বরং ডাকলে আমি যদি উপস্থিত থাকতে পারি, সেই শারীরিক সুস্থতা যদি আমার থাকে, আমি তাতেই নিজেকে ধন্য মনে করি। আমার কথা যদি কাউকে আঘাত দিয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চাই। কিন্তু আমি বিশ্বাস করি যে এই প্রক্রিয়ায় আমরা অনেক ভালো থেকেছি, আমরা সুস্থ থেকেছি। এই সুস্থ থাকার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সারা দেশের আবৃত্তি কর্মীদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আহ্বান জানাই, আপনারা প্রতিটা জেলা থেকে, প্রতিটা অঞ্চল থেকে প্রতিদিন লাইভ করতে থাকুন। আমি যত বেশি সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত হতে, আপনাদের সাথে থাকতে। কবিতা শোনাতে না পারি, দুটো কথা বলবো, অসুস্থ থাকলেও চেহারা দেখিয়ে বেরিয়ে যাব, কিন্তু থাকবো আপনাদের সাথে, আছি আপনাদের সাথে। চালিয়ে যান আপনারা। আকাম ভাই না শুনলাম, এবার তাহলে রাশেদ ভাইয়ের কাছে যাব। রাশেদ ভাইয়ের কাছে গেলে আমরা কবিতা শুনি, কবিতা শুনে আকাম ভাইয়ের কবিতা শুনবো আর কি। শুরুটাতে প্রথম শুনতে চেয়েছিলাম আকাম ভাইকে, কিন্তু আমরা কথা শুনলাম, তাহলে কবিতা দিয়ে রাশেদ ভাইকে শুরু হোক। ধন্যবাদ। আমি তাহলে ছোট্ট কবিতা দিয়ে শুরু করি। না, আমার মনে হয় এই কথাগুলো জরুরি। মানে সব অনুষ্ঠানের ক্যারেক্টারটা আসলে একরকম হয় না। মানে আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা শুরুটাও ভালো হলো
একটা মানে খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথাটা উত্থাপিত হলো। এরকম আশা অনেকে করেন, আকাম ভাইয়ের সাথে আমি একমত। আবার এটাও মনে করি একই সাথে যে আমাদের আসলে সম্মানের জায়গাটাতে আজকে না পারলেও আগামীতে কোনো না কোনো সময় গিয়ে দাঁড়াতে হবে, নিজের স্বার্থে, নিজের অস্তিত্বের স্বার্থে এবং শিল্পের অস্তিত্বের স্বার্থে। এটা আমার একান্তই নিজস্ব মত। এটার অন্যরকম মতামত কারো থাকতেই পারে, আমি সকল মতামতকেই শ্রদ্ধার সাথে গ্রহণ করতে রাজি আছি। আমার মনে হয় আজকের এই করোনার সময় আসলে হয়তো যেভাবে যারা দাবি তুলছে সেটা অনেক সময় ন্যায্য মনে নাও হতে পারে আমাদের। হুম। কারণ এরকম একটা অস্থির সময় যারা আয়োজন করছে তারাও তো অনেকটা কষ্ট করেই কাজটি করছে। আকাম ভাই একদম ঠিক কথা বলেছেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি তার ওই পরিমাণ কোন রকম আয়ের জায়গা না থাকে, সে টাকাটা দিবে কোত্থেকে? এখন একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি একটা লাইভের অনুষ্ঠান করে, নিশ্চয়ই তাহলে সেখানে শিল্পীরা সম্মানী ছাড়া কোনোভাবেই যাবে না। সে তার সম্মানের জায়গা থেকেই, নিজের আত্মসম্মানের জায়গা থেকেই সেখানে সম্মানী ছাড়া না যাওয়ারই কথা। তাই বলবো যে তবে আজকে যে অনলাইনের কাজগুলো হচ্ছে সেটি একটা পর্যায়ে গিয়ে আমাদের ওরকম একটি জায়গায় দাঁড় করাতে হবে যাতে সেটার একটা অর্থমূল্য দাঁড়ায়, যাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখানে বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়। তাহলে যারা আয়োজক তারাও নিশ্চয়ই শিল্পীদের সম্মানী দিতে অবশ্যই কুণ্ঠাবোধ করবে না। যাই হোক, কথা বাড়াবো না, আকাম ভাই পুরোপুরি কথাগুলো বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, আমি আর নতুন ব্যাখ্যায় যাচ্ছি না। আমি শুরু করছি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা, সবারই খুব পরিচিত কবিতা, সেই কবিতা দিয়ে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। সারা বিশ্বের মানুষ, মানবিক মানুষগুলি মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি আর বেশি কথা বলবো না, এবার আহকাম ভাইয়ের কবিতা শুনবো। দুঃসময় কবিতার অনুরোধ ছিল আমাদের পোস্টের নিচে আজকে, সেটা এখন হয়তোবা আমাদের ভাইয়া শোনাবেন আমাদের। দুঃসময়টা পরে রাশেদও আচ্ছা, পড়তে পারে, তাহলে আমিও পড়তে পারি। রাশেদ যেটা দিয়ে শুরু করলো এবং আমাদের আলোচনাটা যেই জায়গাতে ছিল সেই জায়গাটাতে আমি এই কথা বলতে বলতেই সিদ্ধান্ত নিলাম যে আজকে যে যতটুকুই কবিতা পড়ি না কেন, যে দু চারটি কবিতা পড়ি, প্রত্যেকটার বিষয় থাকবে মানুষ। আমি শুরু করছি, প্রথমেই পড়ছি অভ্র ভট্টাচার্যের লেখা এই সময়ের কবিতা, এ দুর্যোগ পেরিয়ে গেলে আলিঙ্গনে উষ্ণতা ছড়াবো। এ দুর্যোগ পেরিয়ে গেলে আলিঙ্গনে উষ্ণতা ছড়াবো আবার। দৌড়ে গিয়ে ছুঁয়ে দেব দিগন্ত, তুলে রাখা পুরনো অভ্যাসগুলো বের করে রোদে মেলে দেব। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে খুঁজে নেব রাধাচূড়াকে। এ দুর্যোগ পেরিয়ে গেলে ছুঁয়ে নেব পুরনো আমিকে। হুড খোলা রিকশায় এঁকে বেঁকে চলে যাব অচেনা রাস্তায়, বাড়ির গেটে দাঁড়িয়ে হঠাৎই চমকে দেব তোমাকে।
নির্ভয়ে ছুঁয়ে দেব সন্তানের মুখ। এ দুর্যোগ পেরিয়ে গেলে তোমার কাছে জেনে নিব কুশল। দেয়ালে পা ঝুলিয়ে বসে যাব তুমুল আড্ডায়, চায়ের কাপে উঠবে ভালোবাসার ধোয়া। রাস্তায় রাস্তায় দেখে নেব জারুলের স্নিগ্ধতা। এই দুর্যোগ পেরিয়ে গেলে দেখতে যাব সেই ভোরের শিশির। আদিকন্ত ফসলের মাঠে দাঁড়িয়ে নেব বুক ভরা শ্বাস। বৃষ্টিতে ভিজবো দুহাত ছড়িয়ে, সর্ষে খেতে দাঁড়িয়ে মাতাল হব। সমুদ্রের জলে ধুয়ে নেব সব দম্ভ। এ দুর্যোগ পেরিয়ে গেলে এবার সত্যি মানুষ হব। ঈদ হব, পূজা হব, ক্রিসমাস হব, বুদ্ধ পূর্ণিমা হব। আমি এবার সবার হব, তোমার হব, তোমাদের হব। এ দুর্যোগ পেরিয়ে গেলে এবার সত্যি মানুষ হব। এ দুর্যোগ পেরিয়ে গেলে এবার সত্যি মানুষ হব। অসাধারণ কথা। এই দুর্যোগ পেরিয়ে গেলে মানুষ হব। আমরা মানুষ হিসেবে আছি, কিন্তু আমরা তবুও মানুষ হতে চাই। এই যে এক মানুষ থেকে মানুষ হবার দ্বন্দ্বের বিষয়গুলি, সেটা আমরা শুনলাম। আমরা দুর্যোগটা পেরিয়ে আসব, আমরা সুন্দর ভোর পাবো। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা আমাদের প্রাঙ্গণগুলি, অঙ্গনগুলি ফিরে পাবো, আমরা আবার মঞ্চ ফিরে পাবো, আমরা আমাদের কাজগুলি করতে পারবো। এবারে যাব আমাদের প্রিয় শিল্পী রাশেদ হাসানের কাছে। ভাইয়া, এবার কোন কবিতাটা শুনছি? আচ্ছা, আকম ভাই যেহেতু আবারও মানুষে ফিরে গেল, আমি মানুষ থেকে বেরোই কিভাবে, তাই মানুষেই থাকতে চাই। আজ তবে মানুষের দিন, মঙ্গলবারে তো সব মানুষের জন্য। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতো বাজে, আমি বৌদ্ধ, হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান আমি করেছি অর্পণ খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। আমার অসম্ভব প্রিয় কবিতা শামসুর রহমানের পান্থজন। আকাম ভাই, আরেকটি, হ্যাঁ বলেন, আপনি যেটা বলছিলেন বলেন। আর কথা বলবো না, মানে আমার রাশেদের যে কবিতাটি পড়লো, শামসুর রহমানের কবিতা পান্থজন, আমার অসম্ভব প্রিয় একটি কবিতা। কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। আমার বন্ধু নিরঞ্জন, ভাস্কর চৌধুরীর কবিতা, আমি মানুষই আছি আজকে। চমৎকার। মানে বিভিন্ন আয়োজনে হয় কি, এর মধ্যে গতকালকে যেমন একটি আয়োজনে যুক্ত ছিলাম, শুধুই প্রেমের কবিতা বলেছে, আমার সাথে দোলাও যুক্ত ছিল। সংগ্রামের কবিতাগুলো খুব নিয়মিতভাবে পড়ি, আঞ্চলিক ভাষার কিছু কবিতাও বিভিন্ন সময় পড়েছি। তো এর মধ্যে আজকে হঠাৎ করেই, মানে এই কথা বলতে বলতে এবং রাশেদের শুরুর কবিতাটার পরে আমার কাছে মনে হলো যে একটু এই জায়গাতে থাকি। আমার বন্ধু নিরঞ্জন, ভাস্কর চৌধুরী। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার? আমি জানতাম না।
ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য, সে তাকে প্রীতম বলে ডাকতো। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে বললেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে। তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিঁড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পরে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো? এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা? বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে উচ্চারণ করেন, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য, হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক, শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি, রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ। মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। মুগ্ধ হয়ে শুনছিলাম। মানুষ, আজ আমরা মানুষই থাকবো। মঙ্গলবারতা বলছি, আসলে মঙ্গলবারতা মানুষের জন্যই। এই পৃথিবীতে মানুষ বাঁচলেই, মানুষের মানবিক দিকটা যদি ঠিক থাকে তাহলেই তো মানুষ। আমি বেশি কথা বলবোই না বলেছি, এবার রাশেদ ভাইয়ের কাছে যাব। এই তার আগে বেশ কিছু কমেন্টস আছে, কিছু কমেন্টস একটু পড়ি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এই নিশ্চয়ই। কমেন্টস পড়ি, অনেক কমেন্টস আছে। এই আহকামিকে প্রথম থেকেই বলি কিছু। মুন কুইন লিখেছেন, শুভকামনা রইল সকলের জন্য, সাথে আছি।
নীলা চাকমা লিখেছে খুব সুন্দর, অপেক্ষার পালা শেষ শুরু হলো, খুব ভালো লাগছে। জয় রায় চৌধুরী, মাসুদ জামান আমাদের যুগ্ম সম্পাদক মাসুদ ভাই বলেছেন খুব ভালো লাগছে, সবার জন্য শুভকামনা। অপু বড়ুয়া, সবাইকে শুভকামনা। ইফতেকার ইফতেখার উদ্দিন কাজী আরিফ ভাই আমাদের নির্বাহী পরিষদের সদস্য, ভালোবাসা জানিয়েছেন। সাতাস মুনমুন আপু, আমাদের সুমন ভাই, কাজী মাহাতো সুমন বলছেন শুভেচ্ছা সবার জন্য। এবং অসংখ্য আছে শাহাদাত হোসেন লিটন ভাই আমাদের সমন্বয় পরিষদের, এবং অনেক রয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সাথে থাকার জন্য, আমাদের এত সুন্দর সুন্দর কথা বলে, এত শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তোলবার জন্য। আমরা পরে আরো পড়বো। এবারে রাশেদ ভাইয়ের কাছে যেতে চাই, কোন কবিতাটা শুনছি, আর যদি প্রাসঙ্গিকভাবে কিছু বলে আমাদের জন্য। মানুষ নিয়ে যদি কিছু বলেন, হাকাম ভাই যেখান থেকে শেষ করলো। মাইক্রোফোনটা মিউট করা বোধহয় রাশেদের। হ্যাঁ ভাই, শুরুতেই যে কথাটা বলেছিলাম, আমরা শিল্পের চর্চাটা করি প্রথমত শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে, ভালোবাসা থেকে। কিন্তু পথ চলতে চলতে আমরা যে দায়টা অনুভব করি যে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে যাতে মানুষের পাশে থাকতে পারি, শেকড়ের পাশে থাকতে পারি, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হয়ে যায় তখন। আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট দেখি, আমরা যদি ভাষা আন্দোলন দেখি, সব সময় দেখব সংস্কৃতি কর্মীরা কিন্তু জাতির যে কোনো দুঃসময়, সমাজের যে কোনো দুঃসময়, রাষ্ট্রের যে কোনো দুঃসময় সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় মানুষ যখনই দুর্দশাগ্রস্ত হয়, যখনই মানুষ বিপন্ন হয়, মানবতা বিপন্ন হয়, তখন কিন্তু সংস্কৃতি কর্মীরা কোনো না কোনো ভাবে তাদের কাজের মধ্য দিয়ে মানুষের পাশে থাকাটাই শ্রেয় মনে করে, তার একমাত্র কাজ মনে করে। আজকের দিনেও সংস্কৃতি কর্মীরা সেই কাজটিই করছে, মানুষের পাশে থাকতে চাইছে। কারণ মানুষ শব্দটির জন্যই কিন্তু এই সমস্ত কিছু। আর যে কোনো আয়োজন যদি তার সময়কে ধরতে ব্যর্থ হয়, তাহলে সেই আয়োজনের কোনো সার্থকতা থাকে না। আজকে এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু এক অর্থে আজকের চলমান সময়কে ধরতে চাইছি। এই সময়টাকে যদি ধরতে আমরা না পারি, তাহলে আয়োজনের কোনো সার্থকতা তৈরি হয় না। যাই হোক, আর সময় বাড়াবো না, সেই মানুষের মধ্যেই থাকছি সরাসরি। মানুষের কথাটি হয়তো ওভাবে বলা নেই, কিন্তু কোনো না কোনো ভাবে মানুষই আছে এই কবিতার ভেতরে। নদিয়া বাংলাদেশ সীমান্তের একটা গ্রাম। অঞ্জলির বয়স 19। তার 3টে বাচ্চা, খেতে পায় না, রাস্তায় ঘুরে বেড়ায়। তার স্বামী জমি নিয়ে মারামারি করে গ্রাম ছেড়ে পালিয়েছে। কিন্তু অঞ্জলির পেটে 4 নম্বর বাচ্চা। ঠিক সেদিনই তার পৃথিবীতে বেরিয়ে আসার কথা, যেদিন ম্যানিলায় সুস্মিতা সেন মিস ইউনিভার্স। সুস্মিতা, অভিনন্দন আপনাকে, আপনার পরিবারের সবার জন্য শুভেচ্ছা। এত নিষ্পাপ আপনার হাসি, এই দুঃখের দেশে এত নিষ্পাপ হলো কি করে? কিন্তু আপনি এ কি বললেন? একটা মেয়ের পূর্ণতা তার মাতৃত্বে। সে তার সন্তানকে অন্যদের ভালোবাসতে শেখায়। অঞ্জলির 3টে সন্তান, আরেকটাও এসে গেল। কি শেখাবে তাদের? ক্ষুধার্ত মা ক্ষুধার্ত সন্তানকে কি শেখায়? অঞ্জলি তার বড় মেয়েটাকে মালদার বাজারে গিয়ে বিক্রি করবে, বড় ছেলেটাকে লাগাবে চায়ের দোকানে, ছোটটাকে শেখাবে হাঁড়ি ভাঙতে। আর যে আজ জন্মালো, সে কয়েক বছর বাদে মায়ের গলা টিপে ধরে বলবে, আমাকে তুই জন্ম দিয়েছিস কেন, খেতে দে হারামি। মা ছেলেকে তখনই অন্যদের ভালোবাসতে শেখায় যখন খেতে দিতে পারে, স্কুলে দিতে পারে। কটা মা সে পারে?
সুস্মিতা, অভিনন্দন আপনাকে। আপনার জন্য প্রচুর বিদেশি মুদ্রা আসবে ভারতবর্ষে, ডলার, ডয়চমার্ক, ইয়েন। কিন্তু 4টে সন্তানের মা অঞ্জলির হাতে ওই টাকার একটা টুকরো কি পৌঁছবে কোনোদিন? নদিয়া, বাংলাদেশ সীমান্তের একটা গ্রাম। অঞ্জলির বয়স 19। তার 3টে বাচ্চা, খেতে পায় না, রাস্তায় ঘুরে বেড়ায়। একেবারেই মন ছুঁয়ে যাচ্ছে প্রত্যেকটি কবিতা। আহকাম ভাই, রাশেদ ভাই যেখানে পড়েন সেখানে আসলে কথা বলাটা অনেকটা ধৃষ্টতার মতন। এই এরকম আহকাম ভাই কোনো বিষয়, না, একটু বলি আপনাকে এরকম থামিয়ে দিই যে এই সময়টাতে আপনি বলেছেন যে গুরু গম্ভীর আলোচনা দরকার নাই। আমরা যেহেতু মঙ্গল ও বারতা বলছি, আমাদের কিছু কথা শোনার আছে আপনাদের কাছ থেকে। এই দীর্ঘদিন হয়তো বা একেবারে খুব কাছ থেকে শোনা হবে না। যে যে নতুন প্রজন্ম এখন এই অনলাইনে সবাই প্রচুর কাজ করছে, এই ছোট ছোট কবিতা রেকর্ড করে অনলাইন স্ট্রিমিং এ দিচ্ছে এবং তাদের আমরা দেখছি, বিভিন্নভাবে দেখছি। এই যে যারা এটা করতে পারছে না বা যারা করবে, যারা হচ্ছে এর বাইরে আছে, তাদের জন্য আপনার পরামর্শটা কি? তারা এই সময়টাতে কিভাবে চালিয়ে যাবে আপনি মনে করেন? মানে সময়ের সাথে সাথে তো নিজেকে তৈরি করতে হয়। আমি যেমন নতুন প্রজন্মের সঙ্গে যদি কমিউনিকেট করতে চাই, তাহলে নতুন যে চলচ্চিত্রটা মুক্তি পেল হলিউডে কিংবা বলিউডে কিংবা ঢাকাতে, সেই চলচ্চিত্রটা আমাকে দেখতে হবে, জানতে হবে। নতুন বইটা আমাকে পড়তে হবে, নাহলে আমি নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাকেই বলে যে জেনারেশন গ্যাপ। তো আমরা সময়ের সাথে যদি চলতেই চাই, তাহলে আমাদের আবৃত্তি পরিবেশনার ভাবনার জায়গাটাতেও একটা পরিবর্তন এসেছে এবং সেটাকে ধরে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। যেমন লাইট, সেট, কস্টিউম, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4, এগুলোর জায়গা করে নিচ্ছে ক্রমশ এই যে স্ট্রিমিয়ার্ড, জুম, ডুওজ, এগুলো জায়গা করে নিচ্ছে। এগুলোর সঙ্গে আমাদের অভ্যস্ত হতে হবে। আরেকটা হচ্ছে যে যত বেশি মানুষ আবৃত্তির সঙ্গে সম্পৃক্ত হবে, সেটি ছোট্ট একটি কবিতা রেকর্ড করে তার চিত্রায়ন করে দেখ, তার মান বিচারের দায়িত্ব কোনোটাই আমি নিতে যাব না। আমি অনেকগুলো পণ্য আমি যখন বাজারে যাই, তখন গিয়ে অনেকগুলো একই রকমের পণ্যের ভেতরে আমি আমার পছন্দের পণ্যটা কিনে নিয়ে আসি, যা আমার ভালো লাগে সেটা আমি কিনে নিয়ে আসি। ঠিক একইভাবে শিল্প পণ্য হিসেবে বাজারে এসেছে, এই পণ্যের মান বিচার করার দায়িত্ব দর্শক শ্রোতার। তারা মান বিচার করে যেটা গ্রহণ করার সেটা করবে, যেটা বর্জন করার সেটা করবে। কিন্তু আমি শুধু বলবো যে কথা ইকো হচ্ছে সাগর। তো সেটা হচ্ছে যে আমরা অবশ্যই মনে করি যে আমাদের সময়ের সাথে নিজেদেরকে তৈরি করতে হবে এবং এই নতুন তথ্য প্রযুক্তির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেই এগিয়ে নিয়ে যেতে হবে। এক সময় ক্যাসেট ছিল, শেষ হয়ে গেল, সিডি আসলো, শেষ হয়ে গেল, ইউটিউব চ্যানেল আসলো, সেটাও ইউটিউবেরও যুগ প্রায় শেষ। এখন একেবারেই লাইভ হচ্ছে বা বিভিন্ন রকম অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা কাজ করছি। একটি জিনিস সুসংবাদ বলতে পারি, আবৃত্তি সমন্বয় পরিষদ আবৃত্তি টিভি নামে একটি টিভির রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ করছে, এবং যেখানে আবৃত্তি শিল্পীদের শুধুই আবৃত্তির প্রচারিত হবে। এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়াও হয়ে গেছে, তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও আমরা প্রক্রিয়াধীন আছে, এটি করে ফেলবো। সুতরাং তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে আমরা অবশ্যই আমাদের সাথে কোনো দূরত্ব তৈরি হওয়ার সুযোগ করতে দেব না। আমার বয়স 50, 15 বছর 17 বছরের যে কিশোর তরুণরা যুক্ত হবে আবৃত্তির সঙ্গে, তারা যাতে
কোনোভাবেই কোনো দূরত্ব অনুভব না করে। ঠিক যেমন ভাবে আমার সাথে কোনো দূরত্ব ছিল না গোলাম মুস্তাফার, কিংবা এখনো কোনো দূরত্ব নেই হাসান ইমামের, কারণ কিংবা আশরাফুল আলমের। এই মানুষগুলো কিন্তু সময়ের সাথে সাথে নিজেদের পরিবেশনার ঢং পরিবর্তন করে বর্তমান সময়ের সাথে নিজেদেরকে মিলিয়ে নিয়েছেন। এই মানুষগুলো আমাদের সময়ের মানুষ হয়ে গিয়েছেন। সুতরাং আমরাও তরুণ প্রজন্মের সাথে মিলিয়ে নিজেদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো। এবং রাশেদের সঙ্গে আমি একমত যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন এই টিভির এরকম একটি লাইভ স্ট্রিমিং এর আগে একটি বিজ্ঞাপন প্রচারিত হবে। সেই বিজ্ঞাপনে কণ্ঠনীর যে টাকাটা পাবে সেখান থেকে তাদের স্ট্রিমিং এর খরচ বাদ রেখে আমাকে কিংবা রাশেদকে কিংবা অন্য যারা যুক্ত হবে তাদেরকে অবশ্যই সম্মানী দিবে। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আর আমরা যে আবৃত্তি টিভি নামে যেই টেলিভিশনটি করতে যাচ্ছি সেটি অবশ্যই সম্মানীর বিনিময়েই আমরা পরিচালনা করব। আমরা যারা এই তরুণ বা নতুন বা আমরা কাজ করছি তাদের জন্য আপনি যে আশার কথা শোনালেন, আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের সকল নবীন তরুণ প্রতিশ্রুতিশীল সকলেই আশান্বিত হয়েছে, নতুন স্বপ্ন দেখতে শুরু করছি। আমরা লিখেছিলাম আমাদের যে পোস্ট ছিল সেখানে, আমরা নতুন আশার কথা শুনবো, স্বপ্নের কথা শুনবো, মঙ্গলের কথা শুনবো, সেই কথাগুলি শুনছি। এবারে আবৃত্তি, আকাম ভাই কি আবৃত্তিটা এখন করবেন নাকি রাশেদ ভাইয়ের কাছে চলে যাব? রাশেদের আবৃত্তি শুনি। ও লন্ডনে গিয়ে বসে আছে, স্ট্রিমিং এ যুক্ত হয়েছে, রাশেদের শুনি। আমি তো আবৃত্তি করি। না, রাশেদ ভাই যে লন্ডনে আছে অনেকেই কিন্তু বিষয়টা জানে না। এই আজকে বোধহয় এটা খুব বেশি পাবলিকলি হয়ে গেল যে উনি অনেকেই বলেন নাই। আমি গোপন তথ্য ফাঁস করে দিলাম। না, যে জন্য আসলে বলা হয়নি আকাম ভাই, মানে হয়েছে কি, আমার আসার কথা ছিল মার্চের 22 তারিখ, আপনি তো জানেন 21 তারিখ সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে গেল, তখন সবাইকে বলে আসতে পারিনি। এখনো চিন্তা হলো যে এখন বললাম আসবো, তারপর কোনো কারণে দেখা গেল হিথ্রো থেকে ব্যাক করতে হলো, তখন দেখা যাবে আবারও একই অবস্থা। তোর যাবার বার্তা যেমন আমি সবাইকে জানালাম, তোর আসার বার্তাও আমি জানিয়ে দিব, কোনো চিন্তা করবি না। এই যে কিপ মুভিং অন। আকামকে যখন ফোন করেছি যে এই অনুষ্ঠানে যুক্ত হতে হবে, উনি বললো যে রাশেদ তো লন্ডনে। পরে যাই হোক, এই আর কথা বলা, আমরা কথা না বাড়িয়ে রাশেদ কবিতা খুঁজতে খুঁজতে আমি জর্জ ফ্লয়েডকে নিয়ে লেখা আমাদের বন্ধু আব্দুর রহমানের লেখা একটি কবিতা, একেবারেই নতুন কবিতা, যেহেতু বলেছে মানুষকে নিয়ে থাকবো। জর্জ ফ্লয়েডের মৃত্যু আমাদেরকে নতুন করে ভাবালো। পৃথিবীতে আমরা একেবারেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যেমন লড়াই করি, আবার ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই পৃথিবীটা মানুষের হয়ে উঠবে, সেই একটা লড়াই কিন্তু সারা পৃথিবীতে আছে। তাদের একেবারে ভিতরটা নেড়ে চেড়ে দিল জর্জ ফ্লয়েড যখন বলছিল যে আই কান্ট ব্রিথ, এবং তারপরেও একটি সাদা হাঁটু তার শ্বাসনালী চেপে ধরেছে এবং সেখানে সে মারা গেল। সেইটা নিয়ে লেখা কবিতা, আব্দুর রহমানের কবিতা আই কান্ট, কালো মানুষের জন্য প্রার্থনা। I can't breathe, I can't breathe, শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, হে লর্ড, হে স্রষ্টা, হে গড, এ আমায় কোথায় পাঠিয়েছো তুমি? ঘাড়ে আমার চেপে বসা নির্মম সাদা হাঁটু, দম বন্ধ হয়ে আসে আমার। একটু বাতাসের জন্যে আকুল ফুসফুসে জেগে ওঠে তুমুল হাহাকার। তোমার পৃথিবীতে দিয়েছো তো তুমি তা, মানুষকে ভালোবেসে অগাধ অপার। আমি তো মানুষই, শুধু রংটি কালো, আমারও ধমনী শিরায় মানুষের লাল রং রক্ত বয়ে যায়। তবু কেন সাদা হাঁটু চেপে বসে আমার গ্রীবায়, প্রাণবায়ু নিঃশেষ করা দুর্মর ঘৃণায়। পৃথিবী নামের এই একই গ্রহের অংশীজন আমি, এ আমার কেমন অপরাধ? আমি কি স্বেচ্ছায় এসেছি এ ধরায়, নাকি তোমারই ছিল নানা বর্ণ মানুষের মিলেমিশে বেঁচে থাকা দেখার নিষ্কলুষ প্রগাঢ় সাধ?
তবে কেন এত ঘৃণা, এত দেশ মানুষের মনে, এত হিংসা, এত ক্রোধ, বিভেদের এত আয়োজন, উন্মত্ত জিঘাংসায় আলোড়ন তোলে মানুষের শনিতে। ভালোবাসা ছাড়া কি শ্বাস নেওয়া যায় এমন বিরুদ্ধ বাতাসে? দম বন্ধ হয়ে আসে আমার। I can't breathe, I can't breathe. ও ঈশ্বর, হে লর্ড, ও স্রষ্টা, হে গড, শ্বাস নিতে পারছি না আমি। এ আমায় কোথায় পাঠিয়েছো তুমি? তীর বিদ্ধ পাখির মরণ যন্ত্রণা দেখেছি আমি, দেখেছি খাঁচায় বন্দি তার মুক্তির আকুলতা। কত নদীকে মরে যেতে দেখেছি, এখানে দেখেছি পাহাড়ের অসহায় ধসে পড়া সারি সারি রুদ্ধমান বৃক্ষ, লোভের নির্মম কুঠারের ঘায়ে মৃত্যুকে আলিঙ্গনের আগে বিদীর্ণ করেছে গগন। আর্তচিৎকারে আই কান্ট ব্রেথ, আই কান্ট ব্রেথ, শ্বাস নিতে পারছি না আমি। আমি জর্জ ফ্লয়েড, কালো মানুষ এক, শ্বাস নিতে পারছি না আমি। আমার পূর্বপুরুষ, তুমি তো জানো হে সর্বভুক বিধাতা, বংশ পরম্পরায় ছিল সাদাদের কৃতদাস, শিকল বাধা দাস। তারপর কত যুগ কেটে গেছে, কত বলি, কত আত্মদান শেষে সভ্যতা এখানে এসে দাঁড়িয়েছে। তুমি তো তার সবটুকু জানো ইতিহাস। বেশি তো চাইনি কিছু, মানুষের অধিকার ছাড়া ধর্মে বর্ণে তবু বিভেদের প্রাচীর তুলেছে কারা? সভ্যতার মুখোশ পরে সেই পুরাতন ঘৃণা মনে মনে করে চলে প্রভুত্বের বন্দনা। তাই তো আমি কালো মানুষ, মানুষ নই তাহাদের চোখে। তাই তো এখনো দাস, শ্বাসনালী চেপে ধরে সাদা হাঁটু, প্রবল আক্রোশে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, হে লর্ড, হে স্রষ্টা, হে গড, এ আমায় কোথায় পাঠিয়েছো তুমি? আমি ওকে জ্বালবো তবে ঘৃণার আগুন, অভিশাপ দেব এই নরপশুদের, জানাবো তোমার কাছে অন্তিম ইচ্ছা এই সব সাদা পশুর নিঃশেষ বিনাশের। থাক প্রভু, থাক হে বিশ্বের বিধাতা। যিশুও বলেছিলেন, ক্ষমা করো পিতা, এই সব মানুষের অজ্ঞান এরা। আমি জর্জ ফ্লয়েড, কালো মানুষ, মহামানব নই, বর্ণ ঘৃণার আগুনে পোড়া আমি যেন শেষ মানব হই। তোমার কাছে এই আমার শেষ প্রার্থনা। ধর্মে নয়, বর্ণে নয়, নয় গোত্রে ধনে, ভালোবাসায় শ্রেষ্ঠ হোক সকল মানুষ। মানুষের অন্তরে ভালোবাসা দাও, মমতায় ভরে উঠুক হিংসার পৃথিবী। আর কেউ না বলুক ভয়ার্ত বিস্ফারিত চোখে, I can't breathe, I can't breathe, শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, ও লর্ড, হে স্রষ্টা, ও গড, হে আমায় কোথায় পাঠিয়েছো তুমি? অসাধারণ হয়ে শুনলাম, তন্ময় হয়ে শুনলাম। আমাদের এই কমেন্টস বক্সে প্রচুর কমেন্টস এসছে, অনেক কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, যারা যুক্ত আছেন তারাও দেখতে পাচ্ছেন। এগুলি পড়লে সময় যাবে এবং বরঞ্চ আমরা কবিতা শুনি। রাশেদ ভাই অপেক্ষা করছেন আমাদেরকে কবিতা শোনানোর জন্য। এবং এই যে আহকাম ভাই যে কবিতাটি পড়লেন, এই কালো এবং সাদার যে বিভেদের একটা বিষয় আছে বিশ্বজুড়েই, সেই বিষয়ে কিছু বলে যদি রাশেদ ভাই আপনার কবিতাটা আমরা শুনি। না মানে সবসময় এই বৈষম্যের জায়গাগুলো থেকেই তো আসলে মানুষ তার কাজের মধ্য দিয়ে একটি মানবিক সমাজের স্বপ্ন দেখে। আমরা আমাদের কাজের মধ্য দিয়ে কি চাই? একটা স্বপ্নের বীজ বপন করতে চাই আগামী প্রজন্মের মাঝে। কি সেই স্বপ্নের বীজ? সেই বীজ হলো আর কিছুই নয়,
একটি মানবিক সমাজ, একটি মানবিক রাষ্ট্র, একটি মানবিক বিশ্ব, যে সমাজে মানুষ কথাটিই আসলে সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে, মানুষই প্রথম এবং মানুষই শেষ উচ্চারণ হবে, যেখানে আমরা বলতে পারবো গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। নজরুলের নজরুলের এই যে জয়ন্তী আমরা কিছুদিন আগে পালন করেছি, আমরা কি বলেছি? নজরুলের সেই কথাগুলোই তো বারবার উচ্চারণ করেছি। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। হ্যাঁ, এই কথা তিনিই তো বলে গেছেন। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। এই জাগানোর কাজটিই তো আমরা করে যাচ্ছি, সংস্কৃতি কর্মীরা আমরা তো কাজের মধ্য দিয়ে এই যে জাগানোর বিষয়টি করে যাচ্ছি। তাই আবারও শেষ কথা, মানুষের জয় হোক এবং মানবিক সমাজ প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের কামনা। আমি এবারে একটু অন্যদিকে যেতে চাই, প্রেম বিরহ সেই পর্যায়ের কবিতা সৈয়দ শামসুল হক, পরাণের গহীন ভেতর। আমারে তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারে পিন্ধাইয়া কেউ অন্যখানে যাইবার চায়। মানুষ কি জানে কেন মুসরায় মানুষের মন? অহেতুক দুঃখ দিয়া কেউ কেন এত সুখ পায়? নদীর জীবন কই, সেই নদী জল্লাদের মতন কেন শস্য বাড়ি ঘর জননী শিশুরে ডোবায়? যে তারে পরাণ কই, সেই ব্যক্তি পাইকের মতন আমার উঠানে কেন নিলামের ঠোঁটে বাড়ি দেয়? যে পারে উত্তর দিতে, তার খোঁজে দিছিয়ে জীবন, দেখা তার পাই নাই, জানা নাই কি এর উত্তর। জানে কেউ যে তুমি আমার সুখ, তুমি কি পারো আমারে না দুঃখ দিয়া? একবার দেখি না কেমন কেমন না যাইয়া তুমি পারো দেখি অপরের ঘর, অপর সন্ধান করে চিরকাল অন্য ঘর কারো। আমারে তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারে পিন্ধাইয়া কেউ অন্যখানে যাইবার চায়। মানুষ কি জানে কেন মসরায় মানুষের মন? সাগর হারিয়ে গেছে। সাগর আস্তে আস্তে তাহলে কি আমি আরেকটাতে চলে যাব নাকি আকরাম ভাই? হ্যাঁ হ্যাঁ, পড়ে ফেল, কারণ হ্যাঁ, ও তো মনে ডিসকানেক্ট হয়ে গেল মনে হয়। আমার পরবর্তী কবিতা কবি নির্মলেন্দু গুণের কিছুই সহজ নয়। আমি কল দিতেছি ভাইয়া তোমাকে। হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি, একটু পরে। আমি কি ধরবো তাহলে আকরাম ভাই? হ্যালো। হ্যাঁ সাগর, ওই আসলে আমরা ছিলাম, আমাদের করছিল এই কারেন্ট চলে যে ইয়াটার এই আচ্ছা অসুবিধা নেই, সময় লেগেছে অসুবিধা আর নেই। কি। এবার হ্যাঁ আকরাম হ্যাঁ ভাই কবিতা হ্যাঁ পড়বেন, আপনি হ্যাঁ আকরাম ভাইকে যুক্ত করেন। হ্যাঁ, রাখ আকম ভাই। হ্যাঁ,
আমি যুক্ত আছি তো, বিযুক্ত হইনি। না, ওই যে কারেন্ট চলে আস্তে আস্তে একটু কয়েক মিনিটের মধ্যে আচ্ছা, ওই প্রায় Wi-Fi প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। এমনিতেও আমরা দেরিতে শুরু করেছি, আসলে প্রায় 25 মিনিট, তারপরে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা প্রায় শেষ দিকে আসি। আমি একেবারে এই সময়কে নিয়ে লেখা কবিতা। আমরা দেখেছি আমাদের বাঁচানোর জন্য লড়াই করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় 50 জন ডাক্তার মারা গিয়েছে। আমরা দেখেছি আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় যে পুলিশগুলো দাঁড়িয়ে থাকে তারা তাদের পরিবারের কথা চিন্তা করেনি। অনেক পুলিশ সদস্য মারা গিয়েছে, সেনাবাহিনীর সদস্য মারা গিয়েছে। আমরা দেখেছি স্বাস্থ্যকর্মীরা মারা গিয়েছে যাচ্ছে, পরিচ্ছন্নতা কর্মীরা মারা যাচ্ছে। একটা সামান্য অণুজীবের সামনে আমরা অসহায়, আবার আমরা সভ্যতার এগিয়ে যাওয়া নিয়ে বড়াই করি। এরকম একটি বিষয় নিয়ে আমাদেরই বন্ধু, সহযোদ্ধা, সহযাত্রী মাসরুর জামান রনির লেখা কবিতা অদৃশ্য অণুজীবের সামনে অসহায় সভ্যতার প্রতি। এই যে নিজের হাতই এখন তোমার শত্রু, প্রিয়জনের স্পর্শেও ভয় আর নিঃশ্বাসে মৃত্যু গন্ধ, কতদিন সন্তানকেও পারো না কাছে টানতে, এ তো তোমারই গড়ে তোলা জীবন সভ্যতা। এখনো যেদিন দুনিয়াকে গণকবর বানানো অণুজীব বিরোধী ভ্যাকসিন আর ওষুধের পরীক্ষা ব্যর্থ, সেদিনও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ আর পাল্টা আক্রমণের আস্ফালন। দেশের পর দেশ, জনপদের পর জনপদ ধ্বংস করা বীরেরা কেমন অসহায়, সামান্য সাবান পানিতে পরাজিত অদৃশ্য অণুজীবের সামনে। কত নবজাতক জানবে না কেমন করে কোলে নিতে পারত মা। একটি কপালে আদর এঁকে দেওয়ার স্বপ্নে মাসের পর মাস নিজের ভেতর আরেক জীবন বয়ে চলা কত নারীর দেখা হলো না সেই চাঁদ মুখ। হাসপাতালে বোমা ছুড়ে শিশু হত্যাকারী মারণাস্ত্রময় সভ্যতা, দেখো অন্যের জীবন বাঁচাতে গিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী জীবন দিয়ে যান। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে মানুষকে নিরাপদ রাখতে প্রাণ দিয়ে যান পুলিশ সদস্য। সতর্ক করতে জীবন উৎসর্গ করেন সাংবাদিক। আর আভিজাত্যের অহংকার, বিজ্ঞানের বড়াইকে ব্যঙ্গ করে জীবন বাঁচাতে অন্তরীণে যান তোমাদের রাজপুত্র, নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রধানমন্ত্রী। বিশ্বজয়ী বড়াই করা ক্ষমতার এমন নতজানুতায় তবু কি নিজের জন্য একটু করুণা হয়? নিজেকে শুধরে নেওয়ার একটু ইচ্ছে কি হয়? এইবার বেঁচে গেলে ওই ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক কিংবা মায়ের মতো, শিশুর মতো হতে ইচ্ছে করে সভ্যতা। তোমার কি ওই ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক কিংবা মায়ের মতো, শিশুর মতো হতে ইচ্ছে করে? হতে ইচ্ছে করে যে প্রশ্ন, সেখান থেকে রাশেদ ভাইয়ের কাছে যাব। আসলে এই প্রসঙ্গে কিছু বলে আপনি আপনার কবিতা যদি শোনান এখন। ধন্যবাদ। এই সময়ের যারা সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন, আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, স্যালুট জানাই সেই মানুষগুলোর প্রতি। বিশেষ করে ডাক্তার পেশায় যারা যুক্ত আছেন, তারা যেভাবে জীবন বাজি রেখে, জীবন কে এক প্রকার তোয়াক্কা না করে, নিজের পরিবারকে বিপদগ্রস্ত করে তারা এই মহান পেশায় আছেন বলে মানুষের পাশে আছেন, এবং তারা এইভাবে সামনের সারিতে যুক্ত আছেন বলে কিন্তু আজকে আমরা অনেকে হয়তো বেঁচে বাড়িতে ফিরছি, না হলে হয়তো বেঁচে অনেকের বাড়িতে ফেরাই হতো না। সে মানুষগুলোর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্যালুট যাই বলুন, সবকিছু রইল। এই মানুষগুলো সব সময় আমাদেরকে আগলে রাখুক। তাদেরকে ভালোবাসা জানিয়ে আমি
আমার পরের নিবেদনে যাচ্ছি। আকাম ভাই কি আহ, এর পরের কবিতার মধ্য দিয়ে শেষ করবেন না আর কিছুক্ষণ আ- চালাবেন? আমার মনে হয় তুই মানে 1 ঘন্টা তো হয়ে গেছে, তুই হুম, দুটো হ্যাঁ, কবিতা পড়, আমি আরেকটা পড়ি, আমরা তারপর শেষ শেষ করবেন। করি। আচ্ছা তাহলে আমি ঠিক আছে। তাহলে পরপর দুটো পড়ে ফেলি, তাহলে এরপর একদম। আপনি না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর আপনি কথা বলে আকাম ভাইয়ের সাথে গিয়ে আকাম ভাই শেষ কবিতা নিবেদন করলো আর আচ্ছা কি। আচ্ছা ঠিক আছে। দুঃসময় কবিতাটা কেউ পড়বেন হ্যাঁ, তো? আকাম ভাই দরকার হলে দুটো পড়লো, দুঃসময় পড়লো আচ্ছা, প্রথমে, তারপরে ওনার শেষ পরিবেশনা দিয়ে শেষ আচ্ছা, করলো আর কি। আচ্ছা, দুঃসময়টা এরকম করি না, আমি আর রাশেদ প্যারা প্যারা করে পড়ি। সেটাও তাহলে তো হতে খুব পারে, ভালো, খুব ভালো সেটাও হয়, হতে খুব পারে, ভালো হয়, সেটাও হতে পারে। চমৎকার হবে। হ্যাঁ, সেটাও হতে পারে হুম, আকাম ভাই। তাহলে তুই একটা কবিতা পড়, তারপরে আমরা দুঃসময়টা পড়ি, দেন তুই আরেকটা পড়। ঠিক ও, আছে, ঠিক আছে, চমৎকার। ওকে, একটু থাকলো আর কি, মানুষেরও ঠিক একটু। আছে। নতুন কিছু আসবে কি এখানেও একসাথে পড়া, দূরে থেকে কাছে? ঠিক আছে, আমরা ত্রিদীপ দস্তিদারের একটি কবিতা, এটা নতুন, একটা দুটো লাইভে পড়েছি, হয়তো নতুন পেয়েছি, এই কবিতাটি পড়ছি এবার। কারো বন্ধু হতে পারলাম না, না কারো প্রেমিক। বন্ধুর ভাষা কি হ্যান্ডশেক, প্রেমিকের ভাষা কি চুম্বন। আমি হ্যান্ডশেক আর চুম্বনের দূরত্বে পড়ে আছি বহুকাল। আমার শরীর আর বেড়ে ওঠে না, আমার মন আর বেড়ে ওঠে না। আমি স্থির একটি বিন্দুতে ক্রমশ ছোট হয়ে আসছি। পৃথিবী আর মানুষের সম্পর্ক যেরকম ছোট হয়ে আসে, আমি ঠিক সেরকম নই। আমি প্রেম আর বন্ধুত্বের মাঝখানে ছোট্ট একটি বিন্দু, যার ব্যাসই আমার অস্তিত্ব। অথচ আমি ব্যাসহীন নিছক একটি বিন্দু, সাদা কাগজের ওপর দীর্ঘকাল পড়ে আছি একা। যেন বা কোনো সুই ফোটা বুক ফুসফুসে যার আনন্য কষ্ট। প্রেমহীনতার, বন্ধুত্বহীনতার, কারো বন্ধু হতে পারলাম কই, না কারো প্রেমিক। কারো বন্ধু হতে পারলাম না, না কারো প্রেমিক। হ্যাঁ, আকাম ভাই এসছে, আমরা তাহলে এবার দুঃসময় একসাথে শুনছি। হ্যাঁ, রাশেদ রেডি। দুঃসময়টা নিয়ে কি একটু বলবো, কে বলেছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চে কাজ করতো এই মুনি, ও এই কবিতাটা শোনার জন্য এখানেও লিখেছে, আগেও লিখেছিল আর কি। ও হয়তো আমাদেরকে দেখছে। মনিকে শুভেচ্ছা, আমাদেরকে বলছে সে স্বপ্নের জগতে আছে। এই আহকাম ভাই এবং রাশেদ ভাইকে একসাথে পেয়ে আমি স্বপ্নের জগতে আছি। তো সত্যি এটা আমাদের জন্য স্বপ্নের মতন। আর কণ্ঠনীড়ের প্রথম অনুষ্ঠানে কণ্ঠনীড় আপনাদেরকে পেয়ে এই নিজেদেরকে ধন্য মনে করছে। আপনাদেরকে আমরা আজীবন এভাবে পাশে চাই। তাহলে শুনি আমরা। আকাম ভাই শুরু করেন তাহলে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে শ্বেতের ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে।
সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা, নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এখান থেকে একটু তালি না দিলে হয় না, বাকিরা শুনছে, অভিভূত হচ্ছে। আমরা কমেন্টসে দেখতে পাচ্ছি 1 ঘন্টার একটু বেশি সময় যেভাবে কেটে গেল মনে হচ্ছে যে মাত্রই শুরু করলাম। যেহেতু এটা অনলাইন স্ট্রিমিং, অনেকেই থাকে অনেকেই চলে যায়, তো সবাই আমাদের সাথে যারা আছেন তাদেরকে আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কন্টিনিউর পক্ষ থেকে। আপনাদের প্রতি আমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা, কারণ আপনারা আছেন বলেই আমরা এই অনুষ্ঠানটি করার সাহস পেয়েছি। এই 2 বরেণ্য ব্যক্তিকে আপনাদের সামনে এনে উপস্থিত করার সাহস দেখিয়েছি। আবারও আমি আহকাম ভাই এবং রাশেদ ভাইকে এই ধন্যবাদ জানাই, আমাদের কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে রাশেদ ভাইয়ের কবিতা শুনবো, তারপর আহকাম ভাই, এবং তারপরে যদি শেষ করি আমরা শেষ করে দিব আর কি। আহকাম ভাই দিয়ে শেষ করবো এবং উনি শেষ কথাগুলি ঠিক আছে, বলবেন। আমি তাহলে আমার শেষ নিবেদনটা করছি, এরপর আকাম ভাই শেষ নিবেদনটা করে আমরা অনুষ্ঠানের ইতি টানব। কবি সেলিনা শেডির ব্ল্যাক রেইন। নিজের কাছে নিজেকে আজ খারাপ লাগে, নিজের কাছে নিজেকে আজ খারাপ লাগে। মৃতের শহর, প্রেতের শহর, মৌলবাদী ভূতের শহর খারাপ লাগে। এক জনমে যাই কি চেনা, এই অচেনা মানুষ জাতি মানুষ নাকি? এক জনমে ভুলগুলোকে হয় না বলা ভুল হিসেবে, এক জনমে ভুলের মাসুল ব্ল্যাক রেইনে জমল এসে। আমরা যারা ভ্রূণ ফুটেছি বাংলাদেশে অবশেষে, রঙিন জিরাফ বধির বোবা, নষ্টে ভ্রষ্টে ভূগোলবিহীন পথ হারিয়ে পথে বসে। কোথায় পাবো হারমিস তোমায়? পৌঁছে দেবে ঠিক দরজায়। আসছে ঘিরে চতুর্দিকে 3 মাথা সব কুকুরগুলো, হ্যাডিসে যেন মত্ত হলো ইতিহাসের হিংস্র হ্যাডিস। ঝুলছে শহর ছেঁড়া খোরা, শিক্ষালয় ও গ্রন্থ ভবন। ব্ল্যাক রেইনে পুড়ছে মেধা, মন মানুষ ও এই বসুধা। আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। ও 52 আয় ফিরে আয়, আমার কিছুই ভাল লাগে না। ও 71 আয় ফিরে আয়, ও 52 আয় ফিরে আয়, ও 71 আয় ফিরে আয়। বাহ,
এই কবিতা শোনার পর 52-71 আমাদের বাংলাদেশ মানে তো তাই। এই বিষয় নিয়ে কিছু যদি বলে, আকাম ভাই আপনি যদি একটু বলে এই তারপর না, কথা এখানে এখানে বলবো। এখানে কিছু কিছু বলার নেই। আমাদের জীবন যাপন প্রক্রিয়াতে, আমাদের জীবনের দর্শনে, জীবনের বোধে, জীবনের চেতনায় আমরা 52কে ধারণ করি, এবং 52 একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল যা ক্রমশ রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়ে 1971-এর মুক্তিযুদ্ধ হয় জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। আজকে এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। করোনাকালীন সময়ে জন্মশতবার্ষিকী আমরা মানুষের পাশে গিয়ে মানুষকে সাথে নিয়ে উদযাপন করতে পারিনি, কিন্তু এই মানুষটা আমাদের মননে আছে, এই মানুষটা আমাদের হৃদয়ে আছে, এই মানুষটা আমাদের চেতনায় আছে। সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কথাও আর বাড়াবো না, একেবারেই শেষ পরিবেশনা, যেই পরিবেশনার ভেতরে আজকের এই দুঃসময় কাটিয়ে ওঠার স্বপ্ন আছে। আবার এই দুঃসময় কিভাবে আমরা সৃষ্টি করলাম তারও কথা আছে। আমি ঈশ্বরকে সব বলে দেব, অভ্র ভট্টাচার্যের কবিতা। আকাম ভাই, শুরুর আগে আমি কি একটু বিদায় নিয়ে ফেলবো নাকি শেষে বিদায় নিব? না, আমি শেষ করি। আকাম, আপনার কবিতার মধ্য দিয়ে শেষ হোক, মানে আপনি শেষ করবেন, অনুষ্ঠান শেষ। তার আগে আমি দুটো কথা বলে নিতে চাই। আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী পরিষদের সদস্য, আমাদের সহযোদ্ধা, আমাদের খুব কাছের মানুষ মাহবুবুর রহমান মাহফুজ আজকে অসুস্থ, হাসপাতালে আছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করছি। দ্রুত সে সুস্থ হয়ে আবারও ফিরে আসুক আমাদের মাঝে। প্রত্যেকেই তার জন্য প্রার্থনা করবেন যাতে সে ফিরে আমাদের কাজে যুক্ত হতে পারে। এবং একই সাথে আমি শেষ কবিতাটি পড়েছি কবি সেলিনা শেলি। আপনারা কবি শাহিদ আনোয়ারের কথা সবাই জানেন, তিনিও হাসপাতালে। তার একটি কবিতা, ধাত্রী কবিতা, আমি সবসময় পড়ি। সেই কবিতাটি আজকে পড়া হয়নি, কিন্তু কবি শাহিদ আনোয়ারের দ্রুত সুস্থতা কামনা করছি আমি। আমার মনে হয় আপনার কবিতা দিয়ে আপনি শেষ করেন। হ্যাঁ, দ্রুত মাহবুব আমাদের মাঝে ফিরে আসুক। আমরা আমাদের আবৃত্তি কর্মীকে আমরা আমাদের পাশে চাই। সাগর যদি শেষ কথাগুলো বলে নেয়, তারপরে আমি আমার কবিতা পড়বো, এবং এটা পড়তে পড়তেই আজকের অনুষ্ঠান শেষ হবে। অনেকেই যুক্ত হয়েছে আমাদের নির্বাহী পরিষদের। আহসানুল্লাহ তমাল দেখছে, শামস মিঠু প্রথম থেকে আছে, শাহতাজ মুনমুন আমাদের কবি বন্ধু, তিনি পুরো অনুষ্ঠানটাই দেখছেন। আমি দেখছি যে এখানে আরবি শারমিন আছে, তারপরে কি বলে ইরা রহমান যুক্ত হয়েছে, আমাদের ফারিন তামান্না যুক্ত হয়েছে, আবৃত্তি কর্মীরা শুভ যুক্ত হয়েছে, শুভরক্ষিত। এদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাগর, তুমি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণাটা দাও, তারপরে আমি। আরো অনেকেই ছিলেন আমাদের সমন্বয় পরিষদের, আমাদের সহযোদ্ধা অনেকেই ছিলেন, সবার নাম আর বলছি না। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই অনুষ্ঠান এতক্ষণ যারা আমাদের সাথে থাকলেন, আমাদের এই বরেণ্য দুই শিল্পীকে শুনলেন, আমরা অনেক কিছু জানতে পারলাম কবিতার মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। আমরা চাই কণ্ঠনীর এই যে আয়োজন করছে মঙ্গল বারতা, এই মঙ্গল বারতা আমরা বিভিন্ন প্রতি মঙ্গলবারে আমাদের বরেণ্য মানুষদের কাছ থেকে শুনবো, আমরা নতুন পথের দিশা পাবো। এবং আজকে এই অনুষ্ঠানে আমরা এই দুজন মহান, আমাদের জন্য বাতিঘর হিসেবে আমরা এই মানুষ দুটোকে সবসময় বলি, এই বাতিঘরকে আমরা আজকে পেয়েছিলাম, তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আর সবচেয়ে বড় কথা, ফেসবুক থেকে যারা শুনলেন, যারা দেখলেন, তারা যদি না হতো এই অনুষ্ঠানটা সমস্তটাই আমাদের কাছে বৃথা হয়ে যেত। তাদের কাছে আবারও কৃতজ্ঞতা। আমরা আবারও হাজির হব। যেই কথাটা বলছিলাম, মাহফুজ ভাই অনেক অসুস্থ, উনি এই শেষ যতটুকু জানি উনি তখন পর্যন্ত খুব বেশি ভালো অবস্থায় যেতে পারেনি, তার জন্য আমরা প্রার্থনা করব। এবং আমরা যারা আবৃত্তি সহযোদ্ধা আছি, সংস্কৃতি কর্মী আছি, সকলে মিলে একটি মঙ্গলময় পৃথিবী করব, সেই প্রত্যাশা আমাদের। আমাদের পরবর্তী আয়োজনে আপনারা সবাই থাকবেন। এবং শেষবার আবার আকাম্বার কাছে শুনে, কবিতা শুনে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব। সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের দুই বরেণ্য শিল্পীর কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, এই পৃথিবীর সবাই ভালো থাকুক, মহামারী কেটে যাক, আমরা নতুন পৃথিবীতে আবার পাশাপাশি সামনাসামনি দেখা করে কথা বলতে চাই।
আমাদের কথা বলতে চাই। ধন্যবাদ সবাইকে, অনেক কথা বলেছি, ভালো থাকবেন সবাই। আকাম ভাই। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা, বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগ যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছা মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পারে পড়ে থাকা অ্যালান কুর্দি, কাটা তারে ছুটতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব। আমরা মানুষ হই, আমরা প্রকৃতির পাশে থাকি, প্রকৃতি আমাদের পাশে থাকবে। এই পৃথিবী আমার নয়, আমি এই পৃথিবী। এই পাহাড় আমার নয়, আমি এই পাহাড়ের। এই সমুদ্র আমার নয়, আমি এই সমুদ্রের। এই ঝর্ণার জলধারা আমার নয়, আমি এই ঝর্ণার জলধার। এভাবেই আমরা প্রকৃতিকে যদি বাঁচতে দেই, প্রকৃতিও আমাদের জন্য সুন্দর বাসযোগ্য একটি পৃথিবী দেবে। সেই পৃথিবীতে আমাদের বন্ধু অসুস্থ মাহফুজকে সহ আরো যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সকলে করোনা মুক্ত হয়ে একটি করোনা মুক্ত পৃথিবীতে আমরা আবার সন্তানের হাসি মুখ দেখতে পাবো, দেখতে পাবো নীল আকাশ, দেখতে পাবো নীল আকাশে উড়তে থাকা অসংখ্য পাখি, দেখতে পাবো বনের গাছগুলোকে কত সবুজ হয়ে আমাদের জন্য রং ছড়াচ্ছে। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ, ভালো থাকুক বাংলাদেশের আবৃত্তি কর্মীরা, একসাথে থাকুক বাংলাদেশের সকল আবৃত্তি শিল্পীরা। আবৃত্তির জয় হোক, জয় হোক মানুষের।